আজকের মধ্যে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন না হলে কারাগার অভিমুখে লং মার্চ করার হুঁশিয়ারি দিয়েছে সম্মিলিত সনাতনী জাগরণ জোট। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে জোটের প্রতিনিধি বলেন, পুলিশের সামনে তাদের উপর হামলা হলেও নির্বিকার ছিল প্রশাসন, যা অত্যন্ত দুঃখজনক। এ সময় হামলাকারীদের গ্রেফতার করার দাবি জানান তিনি। এই সনাতনী সম্প্রদায়ের আন্দোলনকে ভুলণ্ঠিত করার জন্য এবং দেশের বর্তমান পরিস্থিতিকে অস্থিতিশীল করার জন্য এটা সারা বাংলাদেশে হিন্দু মুসলিম যে সম্প্রীতি সেটা বিনষ্ট করার চেষ্টা এবং পায়তারা চলছে এবং বিভিন্ন জায়গায় সেটা আমরা দেখতে পেরেছি। এবং চট্টগ্রামের আজকে বিক্ষোভে বিভিন্নভাবে তাদের উপরে বিভিন্ন ধরনের হামলা করা হয়েছে এবং অনেকে ওখানে আহত হয়েছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। যদি আগামী দিন তাকে মুক্তি দেওয়া না হয় তাহলে সারা বাংলাদেশের সনাতনী সম্প্রদায় তাদের যে অহিংস শান্তিপূর্ণ আন্দোলন, এই আন্দোলন আরও বেগবান হবে এবং আন্দোলন শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমরা মনে করি। চট্টগ্রামে আইনজীবীকে হত্যার ঘটনার তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার ভেরিফাইড ফেসবুক পেজে তিনি নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার পাশাপাশি যে কোনো অপ্রীতিকর কাজে অংশগ্রহণ থেকে দূরে থাকার আহ্বান জানান। এছাড়াও তিনি আইন প্রয়োগকারী সংস্থাকে নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দেন। প্রধান উপদেষ্টা বলেন, যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত ও বজায় রাখতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর। কেমন আছে ধলেশ্বরী? এবছরের পানিতে দূষণের মাত্রাই বা কত? এ প্রশ্নের উত্তর জানতে পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন বিভাগে যোগাযোগ করেও মেলেনি তথ্য। উল্টো জানানো হয়, তথ্য নিতে গুনতে হবে 8 থেকে 18,000 টাকা। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্বায়নের এ যুগে তথ্য বিভ্রাট করে সহজ একটি বিষয়কে কঠিন করে তুলেছে অধিদপ্তর। সবই শুভঙ্করে ফাঁকি। ধলেশ্বরী নদী নিয়ে ধ্রুব ব্যানার্জির ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিজামুদ্দিন ও শেখ নাহিদ। আমরা একটা রিপোর্ট খুঁজছি, পরিবেশ অধিদপ্তরের এ দরজা থেকে ও দরজা। কিসের রিপোর্ট সেটা আগে বলা জরুরি। তার জন্য যেতে হবে সাভারের হেমায়েতপুরে। হরিণ ধরার এই গ্রামে একসময় ছিল জেলেদের তুমুল দাপট। তবে 2017-তে চামড়া শিল্প এখানে স্থানান্তরিত হওয়ার পর কমে গেছে সেই জৌলুস। দূষণে নিমজ্জিত ধলেশ্বরী থেকে কালীগঙ্গা। একটু কমে যাবো না, তখন আর এই মাছ খাওয়ার দোকান নাই। যেমন কেরোসিনের গন্ধ হইতেছে মাছটার তেনে, ওইটা ফাঁক করলে তরকারি শুধু ঢালাই গঙ্গা। এবছরে দূষণের পরিমাণ কত তা জানতেই শিল্পনগরীর দায়িত্বশীলদের কাছে ফোন দেই আমরা। পানির মান কত আছে এটা নিয়ে কোনো তথ্য কি আছে? না, এটা আমাদের কাছে নাই, এটা পরিবেশের কাছে আছে। 2024 সালের নদীর পানির সবশেষ মান জানতে এবার পরিবেশ অধিদপ্তরের ওয়েবসাইটে চোখ সময় সংবাদের। তবে এখানেও সবই প্রায় পুরনো। অনেকক্ষণ খোঁজার পরেও ধলেশ্বরী নিয়ে কোনো তথ্য পেলাম না ওয়েবসাইটে। তাই এবার সশরীরে যেতে চাই পরিবেশ অধিদপ্তরে। অধিদপ্তরে গিয়ে আরেক গোলক ধাঁধায় আমরা। দায়িত্বপ্রাপ্ত তথ্য কর্মকর্তাকে ফোন দিলে তিনি পাঠালেন অধিদপ্তরের গবেষণাগারে। বিভাগের প্রধান তখনও অনুপস্থিত। সেখান থেকে পাঠানো হলো সিনিয়র কেমিস্টের কাছে। তবে তিনিও পানির মান জানাতে সম্মত হলেন না। এবার আমাদের তারা পাঠালেন প্রাকৃতিক সম্পদ শাখায়। সেখানে যেতেই কর্মকর্তারা পড়লেন আকাশ থেকে। জানালেন এমন কোনো তথ্যই নেই তাদের কাছে। আবারও ঘুরে আমাদের গন্তব্য গবেষণাগার। সেখানে এবার হুকুম হলো অপেক্ষার। 4 ঘন্টা অপেক্ষার পর আমরা আবার গবেষণাগারে। ততক্ষণে এসেছেন গবেষণাগারের প্রধান। এবার আবার নতুন চমক, তার কাছেও আমাদের প্রশ্নের কোনো উত্তর নেই। তবে সংশ্লিষ্ট একজনকে ফোন দিয়ে জানালেন, নদীর পানির মান সম্পর্কে তথ্য নিতে লাগবে 8 থেকে 18,000 টাকা। সকাল 10টা থেকে ঘুরে এখন ঘড়িতে সময় বিকেল 4টা। পুরো একদিন ঘুরেও ধলেশ্বরী নদীর পানির মান কেমন সেটা আমরা জানতে পারিনি। সরকারি নথি নিয়ে গোপনীয়তা থাকবেই। তবে একটি নদীর পানির মান কেমন আছে সেটা নিয়ে
এতটা রাগঢাক কিসের? পুরাটাই তো জনগণের। তবে অধিদপ্তরের এই সাবেক কর্মকর্তার মত, জনগণের জন্য এসব তথ্য করে দেওয়া উচিত উন্মুক্ত। এই ডেটা সংগ্রহের লাভটা কি, আর এই সংগ্রহ করছেন কার টাকা দিয়ে, কার স্বার্থে এগুলি আপনারা জমা রাখবেন? এই তথ্য তো কোনো জাতীয় নিরাপত্তা জড়িত শঙ্কা তৈরি করবে এরকম কোনো তথ্য না। সনাতনী পদ্ধতি নয়, ওয়েবসাইটের মাধ্যমে মানুষের কাছে এসব তথ্য পৌঁছে দেয়া এখন সময়ের দাবি বলেও মত বিশেষজ্ঞের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বগুড়ায় গড়ে উঠেছে অসংখ্য নকল ও ভেজাল সার কীটনাশকের কারখানা, যা ব্যবহার করে দমন করা যাচ্ছে না ফসলের রোগবালাই, প্রত্যাশামতো ফলনও না পাওয়ার অভিযোগ কৃষকের। সম্প্রতি যৌথ বাহিনী অভিযানে মিলেছে ঘটনার সত্যতা। অনুমোদনবিহীন কারখানার ব্যাপারে কৃষি অফিস উদাসীন থাকলেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। 3 বিঘা জমিতে বাঁধাকপির আবাদ করেন বগুড়ার চণ্ডীহারা গ্রামের কৃষক ওবায়দুর রহমান। যেখানে 700 মন ফলন পাওয়ার কথা, সেখানে পেয়েছেন 550 মন। উচ্চ মূল্য নামি দামি ব্র্যান্ডের সার কীটনাশক ব্যবহার করেও কাঙ্ক্ষিত ফলন না পাওয়ায় হতাশ তিনি। শুধু তিনি নন, একই অবস্থা সারা দেশের হাজার হাজার কৃষকের। আমার কপিতে সমস্যা হয়ে গেছে, পচারি ধরছে, কীটনাশক দিয়েও কাজ হচ্ছে না। কীটনাশক ভেজাল সারের জন্য আমাদের উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, কিন্তু উৎপাদন কমে যাচ্ছে। আসলে আমরা কৃষক কোথায় যাবো, কি সমাচার, কোথায় যায় আর থান পাবো? কীটনাশক কেন কাজে দিচ্ছে না তার সত্যতা মিলে জাতীয় গোয়েন্দা সংস্থা NSA এর অভিযানে। রাতের আধারে একদল অসাধু চক্র এভাবেই পাথর গুঁড়া করে সিমেন্ট ও লাল মাটি মিশিয়ে অবিকল প্রকৃত সার ও কীটনাশকের মতো তৈরি করে নামি দামি ব্র্যান্ডের নকল মোড়কে বাজারজাত করার উপযোগী করেন। গত 17 নভেম্বরের অভিযানে হাতে নাতে ধরাও পড়ে 2 জন। এরপর গত 23 নভেম্বর অ্যাগ্রোক্যাম্প ফার্টিলাইজার ও কনফিডেন্স এগ্রিকালচার নামে 2টি প্রতিষ্ঠানেও অনুমোদনহীন কীটনাশকের সন্ধান মেলে। গণমাধ্যমে ভুল স্বীকার করে অ্যাগ্রোক্যাম্প ফার্টিলাইজারের ব্যবস্থাপনা পরিচালক। এছাড়াও শাহজাহানপুরের গোয়াইলে SK ট্রেডার্স নামের প্রতিষ্ঠান থেকেও 300 বস্তা ভেজাল TSP সার উদ্ধার করা হয়। ঢাকার আপনার এই রেজিস্ট্রেশন যারা করে দেয়, অনেক লোক আছে, তাদের খামার বাড়ির আশেপাশে তাদের কাছ থেকে করে নেওয়া। জানলে এগুলো আসলে করতাম। যারা উৎপাদন করে, যারা এই আছে, এই সঠিক জায়গাটা ধরে তাদের ব্যবস্থা করা উচিত। আমাদের প্রধান না হয়ে দয়া করে। জেলায় সার কীটনাশকের অনুমোদিত ৭০টি প্রতিষ্ঠান থাকলেও অনুমোদনহীন প্রতিষ্ঠানের সংখ্যা জানা নেই কৃষি কর্মকর্তাদের। নির্বিকার প্রশাসনও। যারা এই কাজগুলো করে থাকেন, নিম্নমানের সার উৎপাদন করার চেষ্টা করেন, আমরা কিন্তু সেগুলোকে আইনের আওতায় নিয়ে এসে আমরা তাদেরকে শাস্তি প্রদানের ব্যবস্থা নিশ্চিত করছে। গোপনীয়ভাবে যখন খবর পাই যে কোথাও ভেজাল সার, ভেজাল ঔষধ প্রস্তুত করা হচ্ছে, সেখানে আমাদের অভিযান চলে যায়। বিশেষজ্ঞরা বলছেন ভেজাল কীটনাশকের কারণে ফলন কমে যেতে পারে 30 থেকে 50%। তাই কৃষি প্রধান বাংলাদেশে কীটনাশকের লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে আরো যাচাই বাছাই করার পরামর্শ তাদের। কোনো ক্ষেত্রে এটা মোর দেন 30% বা আপ টু 50% পর্যন্ত যে পোকামাকড়ের বা আমাদের রোগবালাইয়ের কারণে এরকম ফসলের ক্ষতি হতে পারে। আমাদের যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন, যে তাদের সক্ষমতা যত বাড়বে এবং তারা যত বেশি এই জায়গাগুলোতে মনিটর করবে, তাহলেই এইটা নিশ্চিত করা সম্ভব হবে যে আসলে আমাদের কীটনাশকে ভেজাল নাই। অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য বন্ধে জেলা উপজেলা কৃষি অফিসে নিয়মিত কীটনাশকের মান পরীক্ষার ব্যবস্থা করারও পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জ সদরের 3 এলাকার ফসলি জমিতে ঢুকছে অটোরাইস মিলের বর্জ্য। এতে নষ্ট হচ্ছে কয়েক হাজার বিঘা জমির ফসল। কৃষকরা বলছেন ধানসহ বিভিন্ন ফসল রক্ষায় বেশি সার কীটনাশক ব্যবহার করতে গিয়ে খরচ বাড়ছে কয়েক গুণ। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। নদী থেকে ধানের জমিতে সেচ দেওয়ার জন্য নির্মিত ড্রেন দিয়ে আসছে অটো রাইস মিলের গরম ও নোংরা পানি, যা সরাসরি ঢুকছে ফসলি জমিতে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার, বুলনপুর, রাধুনীডাঙ্গা, বাইলাকান্দা মাঠে কয়েক বছর ধরে ঢুকছে রাইস মিলের বর্জ্য। কৃষকরা জানান, বর্জ্যের প্রভাবে বেড়ে গেছে পোকামাকড়ের আক্রমণ। জমিতে জমে থাকা পচা পানিতে নুয়ে পড়েছে ধান। ফসল রক্ষায় বেশি সার ও কীটনাশক ব্যবহার করতে গিয়ে খরচ বাড়ছে কয়েক গুণ। পচা পানি নামে ধানটা পড়ে যায়, যে বিয়ে দিলে ধানটার ফলন কমে যায়। শীষ মরে গেছে পচা পানির লেগে। গাছ গাছালি দেখেন পুরো ছাই। এই 2 মাঠে কোনো ফসল ঠিক মতন হবে না। এখানে মিল আছে, ছাই উঠছে, ছাই উড়ে হাটটা কালি হয়েছে আর আপনার ধানের ক্ষতি আসছে। পচা পানি তো দুর্গন্ধ, গ্যাস।
জেলা মিল মালিক ও আতপ ধান চাল ব্যবসায়ী সমিতি এবং চালকল মালিক গ্রুপের কেউই এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের। নোংরা পানি বা বর্জ্যটা তারা কৃষকের জমিতে ফেলছে, যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হচ্ছে, ফলন কমে গিয়েছে। এটা অভিযোগ পেলে আমরা পরিবেশ অধিদপ্তরকে সাথে নিয়েই সম্মিলিতভাবে এটা আমরা সমাধান করার চেষ্টা করব। সরজমি ভিজিট করে দেখি যদি অটো রাইস মিলের কঠিন বর্জ্য বা তরল বর্জ্য কোনো কৃষি জমিতে সরাসরি নির্গত করে বা ফেলে দেয়, তাহলে আমি জেলা প্রশাসনের সহযোগিতা নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। চাঁপাইনবাবগঞ্জে অর্ধশতাধিক অটো রাইস মিল রয়েছে। এর মধ্যে 30টি মিল রয়েছে আতাহার বুলনপুর এলাকায়। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। নাটোরে রাতের অন্ধকারে চুরি হয়ে যাচ্ছে রেল লাইনের স্লিপারের ক্লিপ। জেলার আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত রেলপথে চুরি ঠেকাতে পারছে না সংশ্লিষ্টরা। স্টেশন দুটির মাঝে শতাধিক স্থানে স্লিপার ভেঙে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ট্রেন চলাচল। আল মামুনের পাঠানো তথ্য ও রুকনুজ্জামানের ছবি নিয়ে রিপোর্ট। দীর্ঘ রেল লাইনের কোথাও কোথাও ভেঙে গেছে স্লিপার, কোনো কোনো অংশে নেই ফিশ প্লেট ও ক্লিপ। ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। নাটোরের আব্দুলপুর থেকে আজিমনগর রেল স্টেশন পর্যন্ত শতাধিক স্থানে রেল লাইনের স্লিপারের ক্লিপ চুরি হয়ে গেছে। এ কারণে ট্রেন চলাচলে ভাঙছে স্লিপার, বিপজ্জনক হয়ে উঠছে রেলপথ। স্টেশন মাস্টাররা জানান, রাতের বেলা মাঝে মধ্যে পাহারার ব্যবস্থা করা হলেও চুরি ঠেকানো যাচ্ছে না। এ পরিস্থিতিতে ট্রেন চলাচল নিরাপদ রাখতে স্লিপার মেরামতের দাবি চালকদের। কোথাও যদি স্লিপার ভাঙা থাকে অবশ্যই ঝুঁকিপূর্ণ মেরামত করতে হবে। অফিসাররা জানে যে এগুলো চুরি হয়, মাঝে মাঝে পাহারাও দেয়, তারপরও চুরি হয়। রাতের দিকে ঘটে তো, আসলে তো রাতে তো এইভাবে গার্ড দেওয়া সম্ভব হয় না। তারপরেও আমরা এলাকাতে সোর্স লাগানোর চেষ্টা করছি, কিন্তু ওইভাবে ধরা সম্ভব হচ্ছে না। আমাদের তদন্ত চলতেছে, এখন আমরা চেষ্টা চালাচ্ছি আর কি। নাটোরের ঝুঁকিপূর্ণ এই রেলপথ পাবনার ঈশ্বরদী রেলওয়ে থানার আওতাধীন। এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার কোনো কর্মকর্তা। তবে নিয়মিত রেলপথ মেরামতের দাবি রেলওয়ের পার্বতীপুর ট্রাফিক বিভাগের ট্রেন পরিচালকের। যেগুলো ত্রুটি আছে সমাধান করার চেষ্টা করতেছে, আর যেটা অজান্তে নাই সেগুলো যদি আমরা দেখে থাকি আমরা তাৎক্ষণিকভাবে প্রকৌশলী বিভাগকে জানাই এবং তারা দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেয় আর কি। নাটোরের আব্দুলপুর আজিমনগর রেলপথ দিয়ে দৈনিক গড়ে 80টি যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। সময় সংবাদ, নাটোর। 5 বছরেও শেষ হয়নি সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক প্রশস্তকরণের কাজ। এর মধ্যে 3 দফা বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। দীর্ঘদিন কাজ ফেলে রাখায় সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে খানাখন্দ। স্থানীয়রা বলছেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফলতিতে বাড়ছে ভোগান্তি। রিঙ্কু কুণ্ডুর রিপোর্ট, ছবি তুলেছে অমিত সেন। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়ক। প্রতিদিন সিরাজগঞ্জ থেকে এই সড়ক হয়ে বগুড়া, গাইবান্ধা, রংপুর সহ বিভিন্ন জেলার যানবাহন চলাচল করে। আবার মহাসড়কে যানবাহনের চাপ বাড়লে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস সহ বিভিন্ন পরিবহন এই সড়ক ব্যবহার করে থাকে। গুরুত্ব বিবেচনায় 2019 সালে প্রায় 1028 কোটি টাকা ব্যয়ে সড়কটির 76 কিলোমিটার প্রশস্তকরণের প্রকল্প হাতে নেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু দীর্ঘ 5 বছরে শেষ হয়নি এই প্রকল্পের কাজ। এর মধ্যে পরপর 3 দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। সড়কের বিভিন্ন জায়গায় আংশিক কাজ করে রাস্তার উপর মালামাল ফেলে রাখায় প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সেই সঙ্গে বিভিন্ন অংশে খানাখন্দের সৃষ্টি হয়, চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রী ও পরিবহন চালকদের। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণেই সড়কটির এই অচল অবস্থা। কাজীপুর রোডের মোড় হতে খোকসাবাড়ি পর্যন্ত রাস্তাটি এখনো সংস্কার করা হয় নাই, যার কারণে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই রাস্তাতে বড় বড় খানাখন্দ আছে, আমাদের ঠিকমতো চলাচল করতে পারি না। কাজের কোনো দ্রুত গতি অগ্রসর নেই, সুতরাং আমরা চাচ্ছি এই কাঠের পুলের রাস্তাটা দ্রুত গতিতে শেষ করার জন্য। তবে সড়ক বিভাগ ঠিকাদারের গাফিলতির বিষয়টি এড়িয়ে গিয়ে প্রকল্পের দীর্ঘসূত্রিতার জন্য ভূমি অধিগ্রহণের জটিলতার কথা জানায়। সেই সঙ্গে দ্রুত সড়কের বাকি অংশের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দেয়। আর অল্প কিছু কাজ বাকি আছে, ইতিমধ্যে আমরা ঠিকাদারের সাথে বসেছি, উনি কাজ করবেন। তো যেহেতু প্রলম্বিত বর্ষার কারণে কাজগুলো করা সম্ভব হচ্ছে না, এটাও আশা করতেছি আমরা 10 থেকে 15 দিনের মধ্যে কাজটা শুরু করতে পারব। সিরাজগঞ্জ সোনামুখী বগুড়া আঞ্চলিক সড়কটির প্রশস্তকরণ প্রকল্পের এখন পর্যন্ত কাজের অগ্রগতি 55%। সিরাজগঞ্জ অংশে 9টি ও বগুড়া অংশে 2টি প্যাকেজে চলা কাজের মেয়াদ 2025 সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।
রাজশাহী বিভাগে রুই কাতল সহ কার্প জাতীয় মাছ চাষে বিপ্লব ঘটেছে। আর জেলায় বছরে উৎপাদন হচ্ছে 5.5 লাখ মেট্রিক টনের বেশি মাছ। মৎস্য বিভাগ বলছে উদ্যোক্তাদের প্রশিক্ষণ সহ সব ধরনের সুবিধা দেওয়ার মাছ চাষে পরিবর্তন ঘটেছে এই অঞ্চলে। সাইফুর রহমান রকির রিপোর্ট। 5 বছর ধরে রাজশাহীর 9টি উপজেলায় 25,000-এরও বেশি পুকুরে চলছে মাছ চাষ। প্রতিটি পুকুরই রুই কাতলা সহ কার্প জাতীয় মাছে ভরা। প্রতি বছর জেলার উন্মুক্ত জলাশয় থেকে 87,276 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। মৎস্য বিভাগের তথ্য অনুযায়ী 2018 সাল থেকে কার্প জাতীয় মাছ উৎপাদনে দেশের মধ্যে দ্বিতীয় অবস্থানে রাজশাহী বিভাগ। নাটোরে প্রতি বছর পুকুর ও উন্মুক্ত জলাশয় থেকে বছরে 74,000 মেট্রিক টন মাছ উৎপাদন হয়, যার বাজার মূল্য প্রায় 2,000 কোটি টাকা। পাবনায় এবছর মাছ চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 74,000 মেট্রিক টন। রেণু ও পোনা উৎপাদন এবং মাছের খামারের মাধ্যমে গত 3 দশকে বদলে গেছে বগুড়া জেলার অর্থনীতির চেহারা। বাজারে মাছের আমদানিও বেশি, তুলনামূলকভাবে মাছের দাম কম। মাছের যদি গভর্নমেন্ট একটা নির্ধারিত করতো যে এই মাছ এইভাবে যদি বিদেশে চালানোর ব্যবস্থা করতো তাহলে আরও একটা লাভবান হতো। পার্শ্ববর্তী জেলাসমূহ যেখানে মাছের ঘাটতি রয়েছে তার যেমন চাহিদা পূরণ করে, পাশাপাশি এটি পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায়ও আমাদের মাছ রপ্তানি হয়, যে মাছের পরিমাণ প্রায় 500 কোটি টাকার মতো। সব কিছু মিলে আমাদের উদ্বৃত্ত মাছের যে বাজার প্রায় 1,000 কোটি টাকার মতো। সিরাজগঞ্জে কম সময়ে বেশি লাভের আশায় অনেকেই ঝুঁকছেন মাছ চাষে। তারাস উপজেলায় ব্যক্তি উদ্যোগে প্রায় 4,500 পুকুরে কার্প জাতীয় মাছের চাষ হচ্ছে। উৎপাদন ভালো হওয়ায় স্বাবলম্বী হয়েছেন অনেকে। তারাস উপজেলার মাটি আসলে মাছ চাষের জন্য খুবই উর্বর। এখানে চাষিরা প্রতি বিঘায় প্রায় 30 থেকে 50,000 টাকা লাভ করে থাকে। মৎস্য কর্মকর্তারা বলছেন, চাষিরা নিজেরাই খাবার তৈরি করতে পারলে কমবে মাছ উৎপাদনের খরচ, বাড়বে লাভ। বিভিন্ন রকম আমরা উন্নত মৎস্য চাষ প্রযুক্তি আমরা তাদের প্রশিক্ষণ দিচ্ছি, বিভিন্ন প্রণালী দিচ্ছি, প্রদর্শনী দিচ্ছি। যেহেতু মাছ চাষটা পুরো খাদ্যের উপর নির্ভরশীল হয়েছে, খাদ্যের উপর নির্ভরশীল হওয়ার কারণে মিল মালিকেরা একটু খাদ্যের দাম মাঝে মাঝে বাড়ায় দেয়। আর একটা হলো যে ওই ইলেকট্রিসিটিটা ব্যবহার করতেছে সেটা তারা কমার্শিয়াল। এই দুই কারণে তাদের উৎপাদন খরচ হয়তো বাড়ে। নিজেরা যাতে কিছু খাবার তৈরি করে দিতে পারে সেই বিষয়ে আমরা ট্রেনিংও দিচ্ছি এবং পরামর্শ দেওয়া শুরু করছি। মৎস্য বিভাগের তথ্য মতে রাজশাহী বিভাগের 8 জেলায় 3,73,000 হেক্টর পুকুর, জলাশয়, নদী ও খালবিল থেকে বার্ষিক 5,51,700 মেট্রিক টন মাছ উৎপাদন হয়। এর সাথে জড়িত প্রায় 2.5 লাখ চাষি। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। শীত মৌসুমের শুরুতেই খেজুরের গুড় তৈরিতে ব্যস্ততা বেড়েছে জয়পুরহাটে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। গুড়ের রাসায়নিক মেশানো বন্ধে তদারকির কথা জানিয়েছে কৃষি বিভাগ। শাহিদুল ইসলাম সবুজের রিপোর্ট। ভোরে কুয়াশা ভেদ করে পূর্ব দিগন্তে সূর্যের আভা। সকালের সূর্য আলো ছড়ানোর আগেই খেজুরের রস আহরণে বেরিয়ে পড়েন গাছিরা। হাড়িতে সংগৃহীত রস নিয়ে ছোটেন চুলার কাছে। টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া। আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে। প্রতি বছরের মতো এবারও শীতের শুরুতেই জয়পুরহাটে আসা রাজশাহীর গাছিরা গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন। পুরো মৌসুম তারা গুড় উৎপাদন করে ফিরবেন স্বজনদের কাছে। বাজারে চাহিদা ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন উৎপাদনকারীরা। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব গুড় সরবরাহ করা হচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে। আগের দিন বিকালবেলা গাছ কাটি আর পরের দিন রাত 3টায় উঠি, গাছে গাছে রস পাড়ি। সেই গুড় এখান থেকেও বিক্রি হয়, আবার বাজারে আমরা বেশি। 4 মাস গাছ কাটি, 4 মাসে আমার গুড় বিক্রি লাগে 10-12 লাখ টাকা। গুড় কিনতে অনেক ক্রেতা ভোর থেকেই গাছিদের কাছে হাজির হচ্ছেন। ভেজালের ভিড়ে খাঁটি গুড় এখানে পাওয়া যায়, সেজন্য আমরা উপস্থিত হয়েছি। শীতকালীন ব্যবসা ভালো, 10,000-15,000 বিক্রি হয়। খেজুর গুড়ে রাসায়নিক মিশ্রণ বন্ধ করতে তদারকির কথা জানিয়েছে কৃষি বিপণন অধিদপ্তর। খেজুরের রস থেকে গুড় উৎপাদনের ক্ষেত্রে তারা যাতে ভেজাল কোনো কিছু মিশ্রিত করতে না পারে বা রস থেকে উৎপাদিত গুড় নিয়ে কেউ যাতে বাজারে সিন্ডিকেট করতে না পারে, এ ব্যাপারে আমরা তাদেরকে সতর্ক করেছি এবং নিয়মিত বাজার মনিটরিং করছি। কৃষি বিভাগের তথ্য বলছে জয়পুরহাটে দৈনিক প্রায় 68 মণ গুড় উৎপাদন হয়, যার পাইকারি মূল্য 4 লাখ টাকার বেশি। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট। এই ছিল সকালের সময়। সঙ্গে থাকুন সময়ে।